ওই অপরিচিত ছেলেটা সে গুলি খেয়ে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার সাথে, সাথে আমরা বুঝলাম যে আমাদের আর উপায় নেই। এখন দৌড় দিতে হবে। আমি এবং আব্দুর রহমান দুজনেই দৌড় দিলাম। একেবারে অন্ধকার ছিল। মাগরিবের পর কিছু লাশ, একটু পরপর লাশগুলো নেওয়া হচ্ছিল। আমাদের উপর আক্রমণ শুরু হইলো। সম্ভবত সেটা ২টা ১৫, ২টা ১০ এরকম হবে। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের পডকাস্টে। আজকের পর্বে আমরা ৫ মে ২০১৩ যেই শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছিল তার একজন ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শীকে নিয়ে এসেছি। আমার সঙ্গে রয়েছেন জনাব জুনায়েদ রাফি। জুনায়েদ রাফি তখন সেদিন শাপলা চত্বরে ছিলেন, তখন তিনি রাজধানীর বারিধারা মাদ্রাসার একজন শিক্ষার্থী ছিলেন। একই সঙ্গে তিনি বর্তমানে মাদ্রাসাতুত তুয়ুরিল কুরআন উত্তরা, এই মাদ্রাসাটির তিনি প্রিন্সিপাল। একই সঙ্গে তিনি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক হিসেবে রয়েছেন। জনাব জুনায়েদ রাফি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রামে। আপনি নিশ্চয় জানেন যে আমরা কোন বিষয়ে আলোচনা করতে চাই আজকে। আমরা জানি যে ৫ মের সেই বিভীষিকাময় দিনটি আবারও মানে ফিরে এসেছে এখনকার দিনে আর কি। আজকে সেই ৫ মে আমরা স্মরণ করতে চাই আসলে সেই দিনকার ঘটনাকে, যার কারণে আপনাকে এনেছি। আপনার মাধ্যমে জানতে চাই সেদিন আসলে কি ঘটেছিল, আপনি কি দেখেছিলেন? আমি ৬ এপ্রিল ২০১৩ যে একটা সমাবেশ, সফল সমাবেশ হয়েছিল হেফাজত ইসলামের, ওটাতেও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলাম। পাশাপাশি পরবর্তীতে ৫ই মে যে সমাবেশটা ডাকা হয়েছিল, যে আন্দোলন ডাকা হয়েছিল, সেটাতেও আমি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলাম। তো আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলি, দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছিল। আমি খুব কাছ থেকে ওই দিনের ঘটনা পর্যবেক্ষণ করতে পেরেছিলাম। আমরা বারিধারা মাদ্রাসায় ছিলাম এবং আমাদের প্রথমত শাপলা চত্বরে আসার কোনো পরিকল্পনার কথা আমরা জানতাম না। সেই হিসাবে আমাদের ৯ টা স্পটে, রাজধানীর ৯ টা স্পটে যে জমায়েত হওয়ার কথা ছিল, তার মধ্যে আমরা আব্দুল্লাহপুরের যে স্পটটি, সেটিতে আমাদের নাম পড়ে এবং আমরা বারিধারা মাদ্রাসার সকলেই মিছিল সমেত সকালবেলা ভোরে ফজরের পরপর আমরা মিছিল করে আমরা চলে যাই আব্দুল্লাহপুর, উত্তর আব্দুল্লাহপুর। ওখানে যেহেতু এর আগের রাত আমাদের ঘুম হয়নি, প্রচন্ড ক্লান্ত ছিলাম। দূর দূরান্ত থেকে মানুষ আসছিলেন। একটা ইমানি আন্দোলন ছিল, একটা গণ অভ্যুত্থান বা একটা জাগরণ ছিল, ইসলামী জাগরণ ছিল। সেই হিসাবে তাদের মেহমানদারি করা থেকে শুরু করে নানা ব্যস্ততায় আমাদের ঘুম থেকে শুরু করে এগুলো হয়নি ঠিকভাবে। আমরা প্রচন্ড ক্লান্ত ছিলাম। আব্দুল্লাহপুর যখন আমরা যাই, সম্ভবত আমাদের তখন ৮টার মতো বাজে, ৮টা ৮:৩০ এরকম সকাল। এরপর থেকে আমরা দুপুর পর্যন্ত ওখানেই অবস্থান করি। নেতারা ওখানে যান, বক্তব্য দেন এবং দুপুরের দিকে সম্ভবত ১২টার আশেপাশে হবে। সে সময় আমাদেরকে জানানো হয় যে আমাদেরকে বাইতুল মোকাররম আসতে হবে। এই সিদ্ধান্ত হয়েছে কেন্দ্র থেকে। আমরা ওখান থেকে আবার মিছিল সমেত আমরা আসতে শুরু করি বাইতুল মোকাররমের দিকে এবং যেহেতু আমরা স্বেচ্ছাসেবক ছিলাম, আমাদের আগে পৌঁছানোর একটা তাগাদা ছিল, দরকার ছিল। আমরা মালিবাগের দিকে এসে আমরা একটা বাসে উঠি, তুরাগ বাসে। কোনো বাস গাড়ি ঘোড়া চলছিল না। আমরা বিশেষ বিবেচনাতে এটাতে উঠি স্বেচ্ছাসেবকরা এবং আমরা ফকিরাপুল বা তার আগে শান্তিনগর এলাকায় এসে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়। ওখান থেকে যখন ফকিরাপুল মোড়ের দিকে আমরা যাই, যাওয়ার পথে আমরা কিছু মানুষকে প্রচন্ড আহত অবস্থায় দেখতে পাই। যেমন একটা ১০ বছর ১২ বছর হবে এরকম একটা, ততক্ষণে কিছু কিছু জায়গায় হ্যাঁ, সংঘর্ষ শুরু হয়ে গেছে। তো ওখানে ওই ছেলেটাকে, খুব বেশি বয়স না, অল্পই ৮-১০ বছর হবে, ১২ হবে না। এই ছেলেটা গুলিবিদ্ধ অবস্থায় রিকশায় করে দুজন তাকে নিয়ে যাচ্ছিল হসপিটালের দিকে। আরো আপনার কিছু তখন আহত। বয়স কত ছিল? আমার বয়স ১৪-১৫ তখন এরকম হবে। আপনি কোন শ্রেণীতে পড়েন? আমি সরেহে বেকায়াতে পড়ি, কবি মাদ্রাসায়, বারিধারা মাদ্রাসায় সরে বেকায়াতে পড়ি। আচ্ছা, হ্যাঁ, তো আমরা তখন একটু ভয় পাই, যেহেতু বয়সটাও কম, আতঙ্কিত হই। আরো কিছু আহত মানুষ দেখতে পাই। ফকিরাপুলে আমরা যখন ঢুকি তখন কিছু মানুষের কাছ থেকে আমরা শুনতে পাই যে পল্টনে যে একটা অফিস আছে, পল্টন না, ঠিক বাইতুল মোকাররমের ওই পাশে গুলিস্তানে যে একটা অফিস আছে, আওয়ামী লীগের অফিস, ওই অফিসটির সামনে ১০ জন মানুষকে ইতিমধ্যেই গুলি করে হত্যা করা হয়েছে, এরকম একটা সংবাদ আমরা পাই। আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ি আমরা এবং আমরা ওখানে বুঝতে পারছিলাম না, কারণ আমাদের কাছে তথ্য ছিল আমরা বাইতুল মোকাররমে যাব। কিন্তু দেখ, ফকিরাপুল থেকে কিছু মানুষ যাচ্ছিল শাপলা চত্বরের দিকে, কিছু মানুষ যাচ্ছিল বাইতুল মোকাররমের দিকে। কিছু মানুষ আমাদেরকে বলছিল যে বাইতুল মোকাররমের দিকে যান, ওদিকের অবস্থা খুব খারাপ।
তো আমি তখন বাইতুল মোকাররমের দিকে যাই এবং কিছু দূর যাওয়ার পর দেখতে পাই যে পুলিশের সাথে প্রচন্ড সংঘর্ষ হচ্ছে। টায়ার জ্বালিয়ে মানুষ প্রতিরোধ করার চেষ্টা করছে। পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করছে, গুলি করছে এবং লাঠিচার্জ করছে। এভাবে তখন থেকেই আমরা মানে শুরু থেকে আমি সংঘর্ষটাই দেখতে পাই ওখানে। আমি আমার বন্ধু মহিউদ্দিনকে কল করি যে, "তোরা কোথায় আছিস?" সে বলে যে, "তো সবাই শাপলা চত্বরে চলে আসো। বাইতুল মোকাররম হবে না সমাবেশ, সমাবেশ হবে তখন শাপলা তো চত্বরে।" বায়তুল মোকাররমের এখানে ব্যাপক হ্যাঁ, ব্যাপক সংঘর্ষ হচ্ছে চলছে। এবং ওখানে আগুন দিয়ে টায়ার জ্বালিয়ে প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে। মানে ব্যাপক সংঘর্ষ ওখানে মানে একেবারে ওখান থেকে যুদ্ধ-বিধ্বস্ত কি অবস্থা আপনারা অবস্থা। শুধু গেলেন না সবাই মিলে চলে গেলেন? না, সবাই মিলে যাওয়ার মতো ব্যাপার ছিল না। যেহেতু একটা বিশৃঙ্খল পরিস্থিতি ছিল, কারো কমান্ডে তো কেউ চলছিল না। ফলত আমরা যারা ইনফরমেশন পাচ্ছিলাম যে আমাদেরকে শাপলা চত্বরে যেতে হবে, আমরা চলে যাচ্ছিলাম। আর যারা আসলে বুঝতে পারছিলেন না তারা কেউ ওদিকেই অবস্থান করতেছিলেন। আর সমাবেশটা তো খুব ছোট ছিল না। ওই হিসেবে শাপলা চত্বর থেকে বায়তুল মোকাররমের সংঘর্ষস্থল পর্যন্ত মানুষ তো ছিলই। অতএব ওইটাও একটা সমাবেশের স্থলই মনে হচ্ছিল আরকি। জি। তো আমি তখন আ মতিঝিলের দিকে গেলাম। যাওয়ার পর আমি ওখানে কিছু সময় অবস্থান করি। আসরের আগে পরে সম্ভবত আসরের পরে মাগরিবের আগে সম্ভবত। ওই সময়ে একটা দোয়া হয়। এটা আ সারা দেশে খুব গুরুত্ব সহকারে দিগন্ত টিভি সহ কিছু টেলিভিশন প্রচার করেছিল। ওখানে প্রচন্ড কান্নাকাটি হয় মানুষের দেখতে পাই। আমরা তখন খুব বিধ্বস্ত অবস্থা এবং আমরা বুঝতে পারছিলাম না যে সময়টা কেমন আসছে। আমাদের আ আ সামনের পরিস্থিতিটা কি হবে? তো এই সময়েই এই দোয়াটার পরেই প্রচন্ড একটা চাপ আসে পুলিশের। মানে পল্টনের দিক থেকে একটা আক্রমণ আসে। আমরা প্রচন্ড ভিড়ের মধ্যে পড়ে যাই। আমি তখন বাধ্য হয়ে অ্যা আ শাপলা চত্বরের সামনে যে বাম দিকের গলিটা আছে, ওই বাম দিকের নটর গলিটাতে ডেমের দিকে? হ্যাঁ, বাম দিকের গলিটাতে ঢুকে যাই। ঢুকে তখন আমি এত প্রচন্ড চাপ হয় যে আমার টুপিটাও আমি হারিয়ে ফেলি এবং আমার জুতাটাও হারিয়ে ফেলি। আমি বাম দিকে ঢুকে যাই, ঢুকে তারপর নটর ডেমের সামনে দিয়ে আবার আমি ঘুরে আসি ওদিক থেকে। মাগরিবের পর কিছু লাশ নিয়ে মিছিল হচ্ছিল এবং আ এটা নিয়ে আমরা খুব আতঙ্কিত ছিলাম। স্বাভাবিকভাবে কতজনের লাশ হবে? আমি আমার যতদূর মনে পড়ে ৩ জন বা ৪ জনের লাশ নিয়ে মিছিল হচ্ছিল ওখানে। একটু পরপর লাশগুলো নেওয়া হচ্ছিল। আচ্ছা। তো এই সংখ্যাটার বিভ্রান্তির কারণ হচ্ছে হয়তো এই লাশগুলো বারবার ঘুরানো হচ্ছিল মানুষকে দেখানোর জন্য যে আমাদের প্রতি কি সহিংসতা হচ্ছে। এ কারণে কতজন লাশ এটা একটু বলাটা মুশকিল আরকি। আমি কয়েকজনের লাশই দেখতে পাই। তারপর আমরা ওখানে অবস্থান করতে থাকি। আ হেফাজতে যে নেতারা আছেন তারা বক্তব্য দিতে থাকেন। তারা অবস্থানের ঘোষণা দেন যে আমাদের নেতা আহমদ শফি সাহেব যতক্ষণ না আসবেন আমরা এখান থেকে নড়ব না, এখানেই অবস্থান করব। এই সময় আ আব্দুর রব ইউসুফী এখন যিনি জমিয়তের নেতা, আগে খেলাফত মজলিসের নেতা ছিলেন ওই সময়। হেফাজত নেতা ছিলেন। উনি একটা মুভমেন্ট আ টের উদ্যোগ নেন। মঞ্চ থেকে ঘোষণা দেন যে আমি এবং আমার কিছু সাথী আমরা পল্টনের দিক থেকে যেহেতু জায়গাটা কমে আসছে, হ্যাঁ। পুলিশ আমাদের কাছে চলে আসছে। আমরা আবার ওদিকে যাব। মৃত্যুর নিয়তে, শহীদ হওয়ার নিয়তে আমরা ওদিকে মুভ করব। তো তখন আবার আমার একদিকে ভয় যেমন আছে আরেকদিকে একটা জোশও আসে যে শহীদ হওয়ার জন্যই তো আসছি। তো আমি ওই অবস্থাতে আমরা আবার ওদিকে পুলিশ পিছু হটতে বাধ্য হয় আমাদের মুভমেন্টের কারণে আমরা আবার ওদিকে যাই। এরপর আচ্ছা, আপনাদেরকে এই জায়গায় আমরা আসবো। আপনাদেরকে কি বাধ্য করে আনা হয়েছিল? এই ধরনের কথা আছে অনেক না, সময়। বাধ্য করার তো প্রশ্নই আসে না। আমরা খুব স্বতঃস্ফূর্তভাবে এসেছিলাম। বরং উল্টো ঘটনা ঘটেছে। আমি কয়েকটা মাদ্রাসার নাম বলতে পারি, যেখানে কর্তৃপক্ষ দিচ্ছিল না অনুমতি। ছাত্ররা ওখানে আন্দোলন করে, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে ওস্তাদদের বিরুদ্ধে তারা আন্দোলনে এসেছিল। এরকম ঘটনা আমি বেশ কয়েক জায়গার জানি। অতএব আমাদের মধ্যে একটা স্পৃহা ছিল, ইমানি জজবা ছিল। সেই জজবা থেকে আমরা এসেছিলাম। বরং আমাদের বারিধারার অবস্থা বলি, মেশকাত জামাত থেকে আমাদের আসার আদেশ ছিল। তো আমি কিন্তু সরে বেকায়ার। তো আমি কিন্তু ওখানে ইচ্ছাকৃতভাবে নাম লেখাই যে আমি স্বেচ্ছাসেবক হব এবং বিশেষ বিবেচনা আমাকে সেটা অনুমতি দেওয়া হয়। তো মাদ্রাসা থেকে বাধ্যবাধকতা ছিল যে এই জামাতের নিচে যেতে পারবে না। তারপরেও কিন্তু ব্যাপকভাবে আসে। যেমন হেফজখানার বাচ্চাদেরকে একদম টোটালি নিষেধ করা হয়েছে। তাদের মধ্যে অনেকে পালিয়ে মাদ্রাসা থেকে এই মুভমেন্টে অংশগ্রহণ করে। আচ্ছা, অর্থাৎ বাধ্য করার যেখানে কোনো প্রশ্ন ছিলেন। ছিল না। হ্যাঁ, তো আমি তখন রাত সম্ভবত ১১টা ১১:৩০ টাইমটা এক্সাক্ট বলতে পারব না। ওই সময় থেকে আমি স্টেজের পেছনে অবস্থান করছিলাম। মানে বাংলাদেশ ব্যাংকের সামনে শাপলা চত্বরের পেছনে অবস্থান করছিলাম।
আমি তখন প্রচন্ড ক্লান্ত, আমার আশেপাশে যারা আছে তারাও প্রচন্ড ক্লান্ত, চোখে প্রচন্ড ঘুম। আহ কোথাও একটু বিশ্রাম নিতে পারলে ভালো লাগতো এমন মনে হচ্ছিল। তো আমি, আমার সাথী ভাই আব্দুর রহমান, আরো একটা ছেলে, তিনজন আমরা যাই মতিঝিল কলোনি মাদ্রাসার দিকে, যে ওখানে হয়তো কোনো বিশ্রামের একটু সুযোগ হবে। তখন আসলে মানুষ পত্রিকা পেপার গুছিয়ে অনেকে শুয়ে পড়ছে, এই রাস্তার মধ্যে ঘুমাচ্ছে, প্রচন্ড ক্লান্ত। কারণ গ্রাম থেকে বয়স্ক মানুষ, বিভিন্ন রকমের মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসছিল, বাস ছিল না, চলাফেরার ব্যবস্থা ছিল না, বিভিন্ন ভাবে মানুষ এসেছিল, যে কারণে সবাই ক্লান্ত ছিল। আপনি কি পল্টনের ওদিকে গিয়েছিলেন তখন? না, এরপর আর যাইনি। ওই যখন বিকাল বেলা গেলাম, এরপর আর আমি পল্টনের দিকে যাইনি। আমি তখন, আমরা তখন মতিঝিল কলোনি মাদ্রাসায় গেলাম, গিয়ে দেখলাম মানুষ এত বেশি ভিড় যে একজনের হাতের উপর একজন শুয়ে আছে, বুকের উপর শুয়ে আছে, মানে এত মানুষ, শোয়ার মতো জায়গা নাই, এভাবে ঘুমাচ্ছে। আমরা বুঝলাম আমাদের বিশ্রামের সুযোগ নাই। আমরা আবার চলে আসলাম স্টেজের পেছনে। এর কিছুক্ষণ পরই আমাদের উপর আক্রমণ শুরু হলো। সম্ভবত সেটা 2:15, 2:10 এরকম হবে। ওই সময় আক্রমণ শুরু হলো। আমরা তো বুঝতে পারছিলাম না যে কোন দিক থেকে আক্রমণ, কিন্তু শব্দ পাচ্ছিলাম, মানুষের প্রচন্ড চাপ তৈরি হচ্ছিল। যেহেতু স্বেচ্ছাসেবক ছিলাম, আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা মানুষকে বোঝাতে চেষ্টা করেছিলাম, আপনারা সামনে বাড়েন, মাঠ দখল হইতে দেওয়া যাবে না, পুলিশকে স্পেস দেওয়া যাবে না, আগান, সামনে আগান, আমরা আগাইলে তারা পালাবে, এরকম কিছু কথা আমরা বলে সাহস দিচ্ছিলাম। এর মধ্যেই দেখা গেল আমাদের খুব কাছাকাছি পুলিশ চলে আসছে। কোন দিক থেকে? সম্ভবত সেটা নটরডেমের দিক থেকে। আচ্ছা, তখন আসলে পল্টনের দিক থেকে এবং নটরডেমের দিক থেকে, দুই দিক থেকেই পুলিশের আক্রমণ শুরু হয়ে গেছে। যেহেতু আপনি নটরডেমের মুখী ছিলেন এর জন্য ওই দিকটা না, দেখেছেন। এখন তো আমি দুই দিকেই বলতে পারি। একদিকে বাংলাদেশ ব্যাংকের পেছনে যেহেতু ছিলাম, স্টেজের কারণে আমি পল্টনের দিকটা দেখতে পারছিলাম না, কিন্তু নটরডেমের দিকটা আমি দেখতে পারছিলাম। তো ওদিক থেকে প্রচন্ড চাপ আসছিল। আমি এবং আব্দুর রহমান দুজনেই সাহস দিচ্ছিলাম। আরেকটা ছেলে, আমি তাকে চিনি না, সেও স্বেচ্ছাসেবক ছিল। এক পর্যায়ে দেখলাম আমাদের সাথে যেই ওই অপরিচিত ছেলেটা, সে গুলি খেয়ে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার সাথে সাথে আমরা বুঝলাম যে আমাদের আর উপায় নেই, এখন দৌড় দিতে হবে। আমি এবং আব্দুর রহমান দুজনেই দৌড় দিলাম। একেবারে অন্ধকার ছিল, কারো চেহারা দেখা যাচ্ছিল না, একেবারে প্রচন্ড অন্ধকার। আমরা দৌড় দিলাম। দৌড় দেওয়ার পর আব্দুর মানে রহমান, অন্ধকার তো ওই যে লাইট বন্ধ করে দিয়ে হ্যাঁ, লাইট বন্ধ হয়েছিল। করে দেওয়া হলো। এটা কি তখন বন্ধ হয়েছে না আরো আগে বন্ধ হয়েছে? আমার যতদূর মনে পড়ে যে আক্রমণের আগ মুহূর্তে, আমি এক্সাক্ট বলতে পারছি না, তবে মনে হচ্ছে আমার যে আক্রমণের আগ মুহূর্তে আমরা দেখলাম যে লাইট নাই, বন্ধ হয়ে গেল, এরকম আমি যতদূর মনে করতে পারি আর কি। তারপর আমি এবং আব্দুর রহমান দুজনে দৌড় দিলাম। এরপর কারো হদিশ নাই, সে আমাকে জানে না কোথায় গেছে। আমি একটু সামনে যাওয়ার পর আমার মনে হলো দৌড় দেওয়ার সময় যে আমি কোন যদি, দিকে? আমি গেলাম হচ্ছে টিকাটুলির যে রোডটা, আচ্ছা, ওটাই একমাত্র রোড ছিল যে দিক দিয়ে মানুষ যাচ্ছিল, আর সব দিক থেকে অ্যাটাক হচ্ছিল। তো আমি একটু যাওয়ার পর আমার আমার মাথায় তৎক্ষণাৎ এটা আসলো যে মেইন রোডে থাকলে হয়তো আমি মার খাবো, হয়তো গুলি খাবো, আমার এক জায়গায় পালাতে হবে। আমি সামনে গিয়ে বাম দিকের যে গলিটা বাংলাদেশ ব্যাংকের পাশ দিয়ে গেছে, ওই গলিতে ঢুকি। এই এর আগে প্রচন্ড বিকট শব্দে আমাদের খুব কাছে একটা সাউন্ড গ্রেনেড ফাটে। বিস্ফোরণ হয়। সেই সময় আমরা সাউন্ড গ্রেনেডের নাম এটা বলতে পারবো না কি কি জিনিস, কিন্তু পরবর্তীতে বুঝতে পেরেছি ওটা সাউন্ড গ্রেনেড ছিল। মানে সাউন্ডটা তো বুঝতে প্রচন্ড পেরেছি। শব্দে একেবারে কান বন্ধ হয়ে গেছে, এরকম অবস্থা, মনে হয় যে আমি কানে কিছু শুনতে পাচ্ছি না। টিয়ারশেল তো ছিলই। হ্যাঁ, টিয়ারশেল তো ছিলই। তো আমি তখন বাম দিকে দৌড় দিয়ে গেলাম। বাংলাদেশ ব্যাংকের যে দেয়াল, হুম। এর এর সামনে একটা মানে ডাস্টবিনের লেক মতো, পারে। লেকপার আর একটু ডান দিকে, আচ্ছা, লেকপারের আগে একটা ডাস্টবিনের মতো একটা জায়গা ছিল, ময়লা ইত্যাদি ছিল। ওখানে গিয়ে আমি দেয়ালের মধ্যে প্রচন্ড বাড়ি খাই মাথায়, এবং আমি তখন নিজেকে সামলে ডান দিকে আমি যেতে থাকি। যাবার পর ওই লেকের ভেতরে নিচে আমি নেমে যাই, পাড়ের ভেতরে আর কি, একেবারে পানির কাছাকাছি। আমি তখন পায়ে আমার একটা তারকাটা বিঁধে, বেশ বড় তারকাটা, কাঠের মধ্যে ছিল ওটা। আমি টেনে ওটা তুলি। ওই সময় একটা একটা লোক একটা গেটের মধ্যে, মানে লোহার একটা গেট ছিল, গ্রিল আর কি, গ্রিলের গেট ছিল, ওখানে দাঁড়ানো ছিল লোকটা। আমি ভয় পাচ্ছিলাম যে সামনে আগাবো কি আগাবো না, কিন্তু দু চারজন লোক দেখলাম আমার মতো পাঞ্জাবি টুপি পরা যাচ্ছিল। আমাকে উনি ডাকছিল যে তুমি আসো। আমি ভয় পাচ্ছিলাম। উনি বলল, ভয় পেও না, আমাদের ওখানে অনেক লোক আছে। আমি ওই জায়গাটাতে আশ্রয় নেই, এবং ওখানে ঢুকে দেখি যে প্রচুর পরিমাণে মানুষ কি টিন শেড আহত বাড়ি না অবস্থায়। বিল্ডিং? এটা একটা খোলা জায়গা, একপাশে হচ্ছে একটা বিল্ডিং মতো ছোট্ট জায়গা। ওখানে সম্ভবত জাতীয় পার্টির পক্ষ থেকে কিছু খিচুড়ি ইত্যাদির আয়োজন করা হয়েছিল, আমি পরে যেটা জানতে পেরেছিলাম। এটা হচ্ছে
বিল্ডিং এর মতো, মানে দেয়াল তোলা জায়গা। আর আরেকটা জায়গা ছিল কাজবাজ করে শ্রমিকরা যে খাড়ি-টাড়ি রাখে, এই হুম। ধরনের একটা টিনের বেড়া দেওয়া। আর ওই পাশে একটা জায়গা ছিল টিনের ঘর। ওখানে অনেক আহত মানুষ কাতরাচ্ছিল। প্রচুর পরিমাণে আহত মানুষ কাতরাচ্ছিল। অনেকে আহত ছিল, অনেকে ওখানে আশ্রয় নিয়েছিল। তো আমাকে দেখার পর উনি আমাকে বলে যে ওই খাড়ি যেখানে রাখে জি। ওখানে ঢুকে যেতে। আমি ওখানে ঢুকে পড়ি, আশ্রয় নেই। আরো কয়েকজন ওখানে ছিলাম। কিছু দেখতে পাচ্ছিলাম না। একে তো রাত, আবার তো ওই ঘরটার ভেতরে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। একজন লোক ছিল ছোড়াগুলি খেয়ে সে প্রচন্ড আহত, রক্ত বের হচ্ছিল তার শরীর থেকে, কাতরাচ্ছিল। সে যখন চিৎকার করছিল মাঝে মধ্যে, তখন আমরা মুখ চেপে ধরতেছিলাম যে আমরা ধরা পড়ে যাবো, কারণ আমরা আসলে জানি না যে আশেপাশে কি আছে কি না আছে আছে, না কতদূর আছে, পুলিশ আছে, কতদূর ছাত্রলীগ বা অন্যরা আছে। পরে ওখানে একটু পর যখন বের হই, ওই মহিলা, যেই একজন মহিলা ছিলেন ওখানে, উনি আমাকে গিয়ে বের করে আনেন এবং বের করার পর আমাকে বলেন যে একটা লুঙ্গি দেন, যে পাঞ্জাবি পাজামা খুলিয়ে লুঙ্গিটা পরার জন্য, একটা গেঞ্জি পরার জন্য। উনি বললেন যে তুমি কেউ যদি আসে এখানে খোঁজ খবর নিতে, তুমি বলবা যে তুমি আমার ছেলে, তাহলেই হবে, আচ্ছা। তুমি চিন্তা করো না। সন্তানের স্বীকৃতি হ্যাঁ, দিয়ে দিলেন। সন্তানের স্বীকৃতি তখনই আমি পেয়ে যাই ওনার কাছ থেকে। এরপর উনি সারা রাত ব্যাপী মানুষগুলোকে এই লেকের মাঝখান দিয়ে নৌকা দিয়ে পার করতে থাকেন। ফোনে উনি ওনার দেবরের সাথে কথা বলেন যে নৌকা দিয়ে আমি লোক পাঠাচ্ছি, তুমি সবগুলো লোককে রেল লাইন পর্যন্ত পৌঁছে দিবা, কমলাপুর পর্যন্ত পৌঁছে দিবা। এভাবে উনি সারা রাত মানুষ পার করতে থাকেন। এভাবে অনেক মানুষ ওনার আশ্রয়ে থাকে। সর্বশেষ সকালবেলাও উনি মানুষ পার করছিলেন। আমরা কতজন আপনাদের সাথে আশ্রয় নিয়েছিল, সংখ্যা আনুমানিক বলা যাবে? এটা বলা মুশকিল, কারণ মানুষ ঢুকছিল, উনি বের করছিলেন, ঢুকছে পথ আবার বের হচ্ছে। দেখাচ্ছিলেন, ওনার হাসব্যান্ডকে দিয়ে পাঠাচ্ছিলেন, আবার ওদিক দিয়ে তার দেবর নিচ্ছিল। এজন্য সংখ্যাটা বলা তো মুশকিল। কিন্তু আমার মনে হয় যে অন্তত মিনিমাম ১-১.৫ হাজার মানুষ তো হবে। ওনার এই জায়গা দিয়ে এই পার জায়গা থেকে হয়ে পার গেছে। মানে কাউকে পথ দেখিয়ে হ্যাঁ, দিয়েছে, কাউকে ঘরে পথ আশ্রয় দেখিয়ে দিয়েছে। দিয়েছে, কাউকে আশ্রয় দিয়েছে যারা আহত। তো ওখানে অবস্থানরত যারা ছিল, আম তারা, সেই সংখ্যাটা আমি জানতে হ্যাঁ, চাচ্ছিলাম। সেই সংখ্যাটা অন্তত আমার ধারণা ৩৫ থেকে ৪০ জন মানুষ ওখানে আচ্ছা। অবস্থানরত, সার্বক্ষণিক অবস্থানরত ওই সময় ছিল। মানে যাদেরকে একটু পর পর পার করে দিচ্ছে, তারা তো যাচ্ছে। আর যারা অবস্থানরত ছিলেন, সকাল পর্যন্ত সবাইকে উনি পার করেন। সম্ভবত সকাল ৮টার পর আমি এবং ২ জন ভদ্রলোক ওখানে বাকি থাকেন। ওনারাও বিশেষ বিবেচনাতে, আমি ছোট, আমাকে উনি একা ছাড়বেন না রাত করে। আর আরেকজন বৃদ্ধ মানুষ, ওনার বয়স ৭০-৮০ একেবারে কমপক্ষে হবে। যে কারণে ওনাকেও ছাড়েন নাই যে আপনি কোথাও যেতে পারবেন না। আরেকজন লোক যদিও যুবক বয়সের বা মধ্য বয়সের, কিন্তু উনি একেবারে সরল সহজ। ঢাকা কখনো আসেন নাই, কিছু চেনেন না জানেন না, খুব সরল সহজ ছিলেন। তো আমাদেরকে উনি আশ্রয় দেন এবং ওই সকালবেলা ৮টার পরে উনি আমাদেরকে ওই দেবরকে খবর দিয়ে এখানে এনে উনার মাধ্যমে আমাদেরকে পাঠান, যে আমাকে জিজ্ঞেস করেন আগে যে আপনি তুমি কোথায়? কিভাবে কোথায় যাবা? তো আমি তখন বললাম, ও এর মধ্যে আমার মায়ের সঙ্গে উনি যোগাযোগ করিয়ে দেন। আমার মা তো সারারাত ঘুমাচ্ছেন না। আমার বাবা মসজিদে চলে গেছেন জায়নামাজ নিয়ে। সারারাত কাঁদতেছেন। আমার মা চিৎকার করতেছেন। এলাকার মানুষ আমাদের বাড়িতে জমায়েত হয়ে গেছে। খবর ছড়িয়ে পড়ছে যে আমি মারা গেছি, কেউ এরকমও বলছে। আ মানে ওই কষ্টের রাতটা আসলে ভোলার মতো না আরকি। নিঃসন্দেহে আমি না। না শুধু, আমার মা, আমার বাবা, আমার আত্মীয়স্বজন সবাই যেরকম চিন্তা, টেনশন করছেন, মানে ওই রাতটা একটা ট্র্যাজেডি আমার লাইফে আরকি। তো যখন ৮টার পরে আমরা বের হই, তখন দেখি রাস্তাঘাট একেবারে পরিষ্কার, ধোয়া। একেবারে ধোয়া যে বোঝা যাচ্ছে যে পানি দিয়ে খুব সুন্দরভাবে ধোয়া হয়েছে। আমরা মতিঝিল কলোনি মাদ্রাসার ওই পাশ দিয়ে আমরা চলে যাই আ রেল লাইনে। মানে আমি বলি যে, তাকে বলেছিলাম, আমাকে যদি রেল সায়েদাবাদ লাইন। রেল লাইনে পৌঁছাতে পারেন, আমার ওখানে বন্ধুর বাসা আছে, আমি যেতে পারবো। তো উনার যে দেবর, উনি কমলাপুর রেল স্টেশনের যে রাস্তাটা আছে রেল লাইন, ওই রেল লাইনে পৌঁছে দেন। আমি রেল লাইন ধরে হাঁটতে আমি সায়েদাবাদ রেল লাইন পর্যন্ত চলে যাই। এর আগ পর্যন্ত আমাদেরকে বুলিং করা থেকে শুরু করে এবং দৌড়ে এসে মারতে চাওয়া থেকে শুরু করে নানান ধরনের হেনস্থা কিন্তু আমরা এর মধ্যেই হই। মানে মানে যারা ওই আওয়ামী লীগ বন্ধুর সমর্থক, বাসায় যাওয়ার পথে। হ্যাঁ, যাওয়ার পথে এই ৩ জন মানুষ আওয়ামী লীগ সমর্থক যারা ছিল। যেমন আমি যখন সায়েদাবাদ রেল লাইনে রেল ক্রসিং এ যাই, তো আমাদের জুতা নাই, বিধ্বস্ত অবস্থা, পাঞ্জাবি ছেঁড়া-ফাড়া, দেখেই বোঝা হ্যাঁ, যাচ্ছে যে দেখেই বোঝা যাচ্ছে। তো তখন একজন হয়তো শ্রমিক টাইপ, জানি না কি, উনি বলতেছিল যে, "ধর, হেফাজত আসছে, ধর।"
এরকম বলছিল। তো অন্য মানুষ আবার এটা প্রতিবাদ করছিল, কি সমস্যা? তো এইভাবে আমরা হেনস্থারও শিকার হই। সায়দাবাদ রেল লাইনে যাওয়ার পর আমার বন্ধু ওবায়দের বাসায় আমি যাব মূলত। এখন আমি ওই লোক দুইটাকে কি করব? ওনারা মানে আমা ওনাদেরকেও আপনার সাথে দিয়ে দিয়েছে। হ্যাঁ, যে তাদেরকেও একটা ব্যবস্থা তুমি করে দিও। যেহেতু ঢাকায় তুমি আগে থেকে আছো। যদিও ছোট ছিলাম। তো আমি এখন তাদেরকে কি করব? আমি লজ্জা পাচ্ছিলাম যে একটা মানুষের কাছে আশ্রয় নিব। আবার ২ জন মানুষ নিয়ে যাব। দেশের পরিস্থিতি এই মুহূর্তে কারো বাসায় এই মানুষগুলোকে নিলে তারা বিপদে পড়বে কিনা? নানান চিন্তা থেকে আমি তাদেরকে বললাম যে, "আমি আসলে অপারগ, আমি আর পারব না। আমি একটা জায়গায় আরেকজনের বাড়িতে আশ্রয় নিব এখন। আপনাদের কি হবে জানি না।" এর মধ্যেই আমরা রাস্তায় খবর পাচ্ছিলাম যাত্রাবাড়ি মাদ্রাসায় আক্রমণ হয়েছে। আ কি বলে এটা? সেটা মাদারীনগর, চিটাগাং রোড মাদারীনগর মাদ্রাসায় আক্রমণ হয়েছে। তো আমরা তখন আমাদের পথে, পথে বিপদ। কোথায় আমরা মারা পড়ি, কোথায় আমাদের উপর গুলি হয় আমরা কিছু জানি না। এই মানুষগুলো ছাড়তেও পারছিলাম না। কিন্তু আবার রাখতেও পারছিলাম না। কোথায় রাখবো? কি করব? তো আমি একাই যাই স্বার্থপরের মতো তাদেরকে ছেড়ে দিই এবং আমার বন্ধু বাসায় গিয়ে আশ্রয় নেই। আ উনারা এরপর কি হয় আমি ঠিক বলতে পারব না তাদের সাথে কি হয়েছিল। তো এরপর বহুদিন পর এভাবে আমি আমি স্বাভাবিক জীবনেই ফিরে যাই। পড়াশোনা শুরু করি বারিধারাতেই আমি আবার পড়াশোনা শুরু করি। কিন্তু অনেকদিন পর আমার আবার ওই মহিলাটার কথা মনে হয়েছে যে আমাকে যিনি সন্তানের মর্যাদা দিয়েছেন। আমি ওখানে যাই, গিয়ে ওনার সাথে দেখা করি, কথা বলি। ততদিনে উনার হাসব্যান্ড মারা গেছেন। আমি জানতে পারি যে তখন তো ওই রাতে জানার সুযোগ নেই আমার যে উনাদের কি অবস্থা। তখন জানতে পারি যে উনি আসলে কিছু ভাত বিক্রি করেন। রান্নাবান্না করেন। আশেপাশের মানুষ যারা আছে ওই ক্যাটারিং সার্ভিসের মতো। উনারা উনার কাছ থেকে ভাত নিয়ে যায়। আশেপাশের কিছু মানুষ খাওয়া-দাওয়া করে। উনার বাসাতেই উনার নিজস্ব বাসা না আরেকজনের বাসায় থাকেন একটা ঝুপড়ি ঘর। ওখানে আশ্রয় নিয়ে থাকেন আরেকজনের আশ্রিত উনি। তো উনি ওখানে আ ভাত-টাত বিক্রি করে ওই মাসে যা আসে এটা দিয়ে উনি কোনরকম চলেন। তো এরপর থেকে আমি উনার সাথে যোগাযোগ করা, মানে আসা এটা যাওয়া যাতায়াত আ করা। কবে? ইয়ার পরে আপনার তো ১৩ সালের ৫ মে ঘটনা। তারপরে কয় বছর পরে যোগাযোগ করেছেন? আমার মনে হয় ২-৩ বছর পর ২-৩ বছর পর। হ্যাঁ, মানে ২-৩ ওই বছর পর। সময়টা আসলে কেউই হেফাজতের ওই ঘটনাকে আর মনেও করতে চায়নি। ওই না, সময় আপনি মনে করেছেন? ওই মানে আমি যে পরবর্তীতে জানতে পারি উনি খুব আক্ষেপ করে বলেছে যে, অনেক মানুষ তো আসছিল কিন্তু আমার কেউ খোঁজ নেয় নাই। তুমি খোঁজ নিছো।" এভাবে মানে উনার সাথে আমার হৃদ্যতার সম্পর্ক হয়। উনি আমাকে বলে যে, "আমার কোনো সন্তান নাই, আমার কোনো ছেলে নাই।" মানে উনার একটা মেয়ে আছে শুধু, ছেলে নাই। তো উনি আমাকে বলেন যে, "তুমি আমার ছেলে, তুমি আমাকে দেখতে এসো।" ওই থেকে আমি মাঝে মধ্যে উনাকে যাই, দেখাশোনা করি। আ যতদূর পারি উনার পাশে দাঁড়ানোর চেষ্টা করি আরকি যেহেতু অসহায় মানুষ। মানে ওই জায়গা থেকে আপনি ওনাকে নিয়ে Facebook এ পোস্ট করে হ্যাঁ, আমি তারপর একটা চিনতে পোস্ট আসেন। করেছিলাম। এটা মানে ১ম দেখাতে এমন না। আমি তো মাঝে মধ্যে যেতাম। একদিন আমার মনে হলো একটা ছবি তুলি। ছবি নিলাম আম্মার সাথে, আমার মায়ের সাথে। আমার মা সবসময় তার প্রতি কৃতজ্ঞ যে আমার সন্তানের জীবন আ সেফটি দিয়েছে উনি। তো আমার মার সাথে ভিডিও কলে কথা বলিয়ে দেই এবং উনার একটা ছবি নেই। পরবর্তীতে আমি খুব সংক্ষেপে উনার কথা বলি যে হাজারো মানুষকে উনি কিভাবে নিরাপদে সরে যেতে সাহায্য করেছিলেন। তো ওই জিনিসটা খুব ভাইরাল হয়, মানুষ এটা ছড়িয়ে দেয়। আ এরপর থেকে মূলত এই উনার আলোচনাটা মিডিয়াতে আসছে। আ এরপর থেকে উনার আলোচনাটা আপনারা জানেন আরকি। না, এখন কি অবস্থা উনার? এখন অবস্থা হচ্ছে এই ঘটনার পরে যখন এটা ভাইরাল হলো, এরপরে উনি অসুস্থ হন, প্রচন্ড অসুস্থ হয়ে যান, বৃদ্ধ মানুষ। তো আমি খুব হেল্প করার চেষ্টা করি যে কিভাবে কি করা যায়। অনেক মানুষের সাথে যোগাযোগ করি, নানান সংস্থার সাথে যোগাযোগ করি যে উনাকে একটু আ সুচিকিৎসার ব্যবস্থা করা যায় কিনা? পাশাপাশি উনার কিছু আ মানে থাকার ব্যবস্থা করা যায় কিনা? একটা সম্মানজনক জীবন দেওয়া যায় কিনা? এই চেষ্টাটা করি। কিন্তু আমি সেভাবে সাড়া শব্দ পাইনি। তবে এখানে একটা বিষয় আছে, যখন এটা ভাইরাল হয়, উনি প্রচন্ড ভয় পাচ্ছিলেন আবার। জি। যে তখন তো ৫ আগস্টের পরে এই ঘটনা। হুম। উনি ভাবছিলেন উনার কাছে মানুষ এসে বলছিল যে, "আবার আওয়ামী লীগ আসবে, তোমার ক্ষতি করবে। তুমি যে কাজ করতেছো যেভাবে তোমার আ সন্ধান মানুষ জেনে যাচ্ছে।" হুম। মিডিয়া কর্মীরা যেহেতু ভিড় করছিল, উনার আ কথা প্রচার হয়ে যাচ্ছিল। উনি ভয় পাচ্ছিলেন। এই ভয়ের জায়গা থেকেও আমি উনার পরিচয়টা ১ম এ সবাইকে দিতে চাই নাই। লোকেশনটা দিতে চাই নাই। পরে উনাকে আমি আবার বুঝাই যে, "আল্লাহর রহমত কিছু হবে না। আপনার পাশে আমরা আছি। কেউ কোন ক্ষতি করতে পারবে না।" একসময় উনার মধ্যেও একটা স্পৃহা তৈরি হয় যে, আমি তো অন্যায় করি নাই। তো তখন আবার আমি চেষ্টা করি উনার চিকিৎসা ইত্যাদি ব্যবস্থা করার। কিন্তু সেটা আর পারি নাই সেভাবে। কারণ কেউই তেমনভাবে আগায় আসে নাই। তো এইটা নিয়ে আমার একটা আফসোস আছে যে, উনি এতগুলো মানুষকে হেল্প করলো, এত মানুষকে সাহায্য করলো। কিন্তু
উনার যে একটা সম্মানজনক জীবিকার ব্যবস্থা করা, সেটার ব্যবস্থা হয় নাই। এমনকি উনি চিকিৎসার জন্য টাকা পর্যন্ত নাই। ফ্রি একটু চিকিৎসার ব্যবস্থা চাচ্ছিলেন। আমি বেশ কিছু ডাক্তারের সাথে কথা বলেছিলাম। তো সবাই ব্যস্ত, তার জন্য কিছু করবেন, একটু ফ্রি চিকিৎসার ব্যবস্থা করবেন, সেটাও আমি সেভাবে হেল্প পাই নাই। কিছু কিছুদিন আগে আমি জানতে পারি যে উনি যেই জায়গাটাতে ছিলেন, একটা ঝুপড়িতে ছিলেন। ওই ঝুপড়িটা বেদখল হয়ে যাবে। ওখানে কিছু করবে, বিল্ডিং-টিল্ডিং ইত্যাদি। সরকার উঠিয়ে দিতে চাচ্ছে বা এটা ভেঙে ফেলবে, উচ্ছেদ অভিযান হবে। এই ১২ তারিখ আমি গতকাল ফোন করে জানলাম যে এই ১২ তারিখ ওনাদেরকে সর্বশেষ সময় দেওয়া হয়েছে, যে আপনাদেরকে অনেক সময় দেওয়া হয়েছে। আপনারা এটা ছেড়ে চলে যান। এই মানুষটার কোথাও থাকার ব্যবস্থা পর্যন্ত করতে পারিনি। এখানে অনেক উন্নয়ন হবে, অনেক কিছু হবে। এই অনেক উন্নয়নের আ জায়গাতে উনার যে বাস্তুহারা হয়ে যাওয়াটা, এটা হয়তো বড় কিছু না মানুষের কাছে। কিন্তু আমরা যারা উনার কাছে আশ্রয় নিয়েছিলাম, এতগুলো মানুষকে উনি আশ্রয় দিয়েছিলেন। তাদের যে দায়বদ্ধতা আছে, আমাদের নেতাদের যে দায়বদ্ধতা আছে, হেফাজতের নেতা বলেন বা আমরা ব্যক্তিগত জায়গা থেকে, সেই দায়বদ্ধতার জায়গাটা কোথায়? আমরা তো তাকে একটু থাকার ব্যবস্থা সুন্দরভাবে করতে পারলাম না। উনার মাথার যে ঠাঁই গোজার একটা ব্যবস্থা করতে পারলাম না। এখন উনি ঠিক এটা উচ্ছেদ হয়ে গেলে কোথায় যাবে? কিভাবে কি করবে? কার কাছে যাবে? এখন কিন্তু উনি একেবারে নিরুদ্দেশ। উনার মেয়েটা নিয়ে খুব বিপদে পড়ে গেছে যে মানে আসলে আমি যিনি যাবো এত কোথায়? মানুষকে আশ্রয় দিচ্ছেন, শুধু আশ্রয় না, জীবন বাঁচিয়েছেন, তিনি নিজে এখন নিজে এখন নাস্তিক। আশ্রয়হীন। আশ্রয়। এবং আমার আক্ষেপের জায়গা এটা, আমি অনেক জায়গায় যোগাযোগের চেষ্টা করেছি। মানে এই উচ্ছেদ অভিযান শুরু হবে এই ধরনের ব্যাপার আসার আগে, যে উনাকে এই জায়গা থেকে নিয়ে ভালো একটা জায়গায় ব্যবস্থা করা যায়, পারি নাই। এখনো যে কি করতে পারবো আমি ঠিক জানি না। আমি কয়েকজন মানুষকে নিয়ে গেছি, যাদের মাধ্যমে মনে করেছে যে তার একটা সম্মানজনক জীবিকার ব্যবস্থা বা চিকিৎসার ব্যবস্থা বা একটা আশ্রয়স্থল দেওয়া সম্ভব। কিন্তু আমি হতাশ হয়েছি আরকি, সেভাবে পারি নাই। হুম। ওই দিনের মানে যে চিত্র আপনারা দেখেছিলেন, হেফাজতের যে ৫ই মে, আসলে কতটুকু বিভীষিকাময় চিত্র ছিল আপনার দৃষ্টিতে? আসলে এইটা বলে বোঝানোর মতো না। আমার চোখের সামনে রক্তাক্ত মানুষ যাচ্ছে। আমার বয়সটাই কত? আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গাটা যদি বলি, ১৩-১৪ বছর বয়সে আমি দেখছি যে আমার পাশের মানুষটা গুলি খেয়ে পড়ে যাচ্ছে এবং যে লাশগুলো নিয়ে যাচ্ছিল, আ তাদের আ যে চেহারার অবস্থা, তাদের যে শারীরিক অবস্থা, সেটা বর্ণনা করার মতো না। তারা যেভাবে মানে যেভাবে নিহত হয়েছেন। তো ওই অবস্থাটা বর্ণনা করার মতো না। কারণ হচ্ছে আমরা আসলে প্রত্যেকটা আন্দোলনের একটা আ ব্যাপার থাকে যে আমরা যদি একটু দেউড় দেই অমুক জায়গায় যেতে পারবো বা একটা আশ্রয়স্থল আছে। মতিঝিল এমন একটা জায়গা, আ শাপলা চত্বর এমন একটা জায়গা, আমরা চিনি না, জানি না। কোন দিকে রাস্তা, কোন দিকে গলি, কিছু জানি না। ওখানে এইভাবে আমাদেরকে লাইট বন্ধ করে এতগুলো মানুষের উপর এইভাবে আক্রমণ চালানো হলো। আমরা তখন এমন একটা অনিশ্চয়তার মধ্যে, যে আমরা কোথায় আশ্রয় নিবো, একটু আড়াল হবো, এই জায়গাটা পর্যন্ত আমাদের ছিল না। পাশাপাশি বিভীষিকার জায়গাটা আরো তৈরি হয়েছে কিভাবে? যেমন আমার ক্লাসমেট, আ ওই আব্দুর রহমান, পরবর্তীতে ও পুলিশের হাতে গ্রেপ্তার হয়। পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে মানে আদালতে যায়। ওখানে স্পটে নাকি মাদ্রাসায় গিয়ে? না, স্পট থেকেই ও গ্রেপ্তার হয় এবং পরবর্তীতে আদালতে যায়। এই আদালতে তার পক্ষে আইনজীবীরা দাঁড়াবে না। এমন অনেকেই ছিল যাদেরকে আইনজীবীরা বয়কট করেছে যে আমরা হেফাজতিদের পক্ষে দাঁড়াবো না। মানে এই যে একটা ট্রমা, যে এই রাতের পর আমরা স্বাভাবিক জীবনে ফিরতে গেলে যেই প্রশ্নগুলো আসতো, আমাদের খোঁজ খবর নেওয়া বা আমাদেরকে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের সন্ধান করা, এই ব্যাপারগুলো, মানে ট্রমাটা শুধু ওই অন দ্য স্পট না, পরবর্তী সময়েও আমাদের এই আক্ষেপ, আফসোসের জায়গাটা থেকে গেছে যে আসলে সেভাবে আমাদের খোঁজ খবর নেওয়া বা এই ট্রমাটাইজড হয়ে যাওয়া মানুষগুলোর সন্ধান করা, এটা আর হয় নাই। এবং আমার রক্তের স্বীকৃতি আমি পাই নাই। সবচেয়ে বড় কথা যেটা, যে আমি যে রক্ত দিলাম ওখানে, আমার পরিচিত যারা মারা গেছে, তাদের যে রক্ত ঝরলো, তাদের পরিচয়টা পর্যন্ত মানে রিকগনাইজড না এখন পর্যন্ত। তো এই আক্ষেপ আফসোসের জায়গা তো আছে। হুম। আহ, আপনাদের বন্ধু বান্ধব বা ক্লাসমেটদের কেউ আহত নিহত হয়েছে এরকম? আমাদের ক্লাসমেটদের মধ্যে তো অনেকেই আহত হয়েছে এবং সিভিয়ারলি আহত হয়েছে, এরকম ক্লাসমেট ছিল। পাশাপাশি আমাদের এলাকার পাশে অ্যা ২ এলাকা পরেই একটা লোক মারা যায়। যে লোকটা মারা যায়, তাকে যে দাফন করা হয়েছে, তার দাফনটা পর্যন্ত খুব গোপনে করা হয়। যে না,
এখানে যদি প্রকাশ্যে দাফন করা হয় তাহলে পুলিশ এসে ঝামেলা করবে। জানাজা ২-৪ জন মিলে দিয়ে কোনো রকমে দাফন করে দিয়েছে। ওই পরিবারটা ওই লাশটার পরিচয়টা পর্যন্ত কারো কাছে ভয়ে প্রকাশ করে নেই। কারণ ওই ফ্যামিলিতে আরো কিছু মানুষ আছে, আরো কিছু সন্তান তাদের আছে। তো তারা ক্ষতিগ্রস্ত হবে। প্রচন্ড ভীত অবস্থায় ছিল যে না, যথাসম্ভব আমরা গোপনে এটা করি, এবং লোকাল পর্যায়ে পলিটিক্যাল চাপ ছিল যে তোমরা কাউকে এটা জানানো দরকার প্রকাশ নাই। করা যাবে না। এক্ষেত্রে আপনারা কি কখনো প্রকাশ করেছেন সেদিন যে স্পটে ছিলেন বা এই অবস্থা ছিল, এটি কি ৫ আগস্টের আগে কখনো প্রকাশ করতে পেরেছেন? আসলে মানে আমরা বিষয়টা তো আপেক্ষিক যে আমরা আপনি কারা। ব্যক্তি যদি বলি। আমি ব্যক্তিগতভাবে প্রকাশ যেটা করতে পেরেছি সেটা হচ্ছে আমার এনভায়রনমেন্টে, আমার আশেপাশের মানুষগুলোর কাছে। মানে গত বছরগুলোতে তো ৫ই ৫ই মে যখন আসে তখন আমরা মিডিয়াতে কি দেখতে পাই? আমরা প্রচন্ড তাণ্ডব চালিয়েছি এবং আমরা খুব মানে সন্ত্রাসী কার্যক্রম করেছি ওখানে, পুলিশ হত্যা করেছি ইত্যাদি ব্যাপারগুলো আসে। তো যেই মিডিয়াগুলো এই ধরনের বানোয়াট এবং প্রোপাগান্ডা প্রচার করে, সেই মিডিয়াতে তো আমাদের কোনো অ্যাক্সেসের সুযোগ তখন আসলে ছিল না। এটা জানেন যে দিগন্ত টিভি, আমার দেশ সহ কিছু মিডিয়া বন্ধ পর্যন্ত হয়ে গেছিল। অতএব ওই সময় কথা বলার মতন সুযোগ তো আসলে কোনো ক্রমেই ছিল না। কিন্তু আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার আশেপাশের মানুষদের সাথে তো নিশ্চয়ই কথা বলেছি। যারা ভুক্তভোগী আমার আশেপাশে আছেন, আমার গল্প তাদেরকে বলেছি। তাদের যে বিভীষিকার গল্প সেটা আমি শুনেছি। এরকম ব্যক্তিগত জায়গায়। কিন্তু কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম বা এখানে ওখানে ওই সুযোগ, ওই ভয়ের পরিবেশে তো ছিল না। আচ্ছা, আপনারা ব্যক্তিরা হয়তো এটি পারেন নাই। দলীয়ভাবে কি হেফাজত পারতো না এই যে নিহতদের তালিকা প্রকাশ, আহতদের খোঁজ খবর দলীয়ভাবে যে রাখা? এই ঘটনাটা ঘটেছিল, আফসোসের কথা সেটা বলি। এত বড় একটা ম্যাসাকারের পর আমাদের সকল নেতারা আত্মগোপনে চলে যান। আপনি যদি হিস্ট্রিটা মনে থাকে আপনার, সকল নেতা আত্মগোপনে। শহীদদের খোঁজ কে নিবে? আহতদের খোঁজ কে নিবে? হসপিটালগুলোতে সন্ধান কে করবে? চিকিৎসার ব্যবস্থা কে করবে? পলিটিক্যাল জায়গা থেকে যে প্রেশারগুলো আসছিল, প্রশাসনিক যে প্রেশারগুলো আসছিল, যে প্রেশারের মধ্যে আমরা পড়ে গেছিলাম, সেখানে আসলে কারা গিয়ে পাশে দাঁড়াবে? এই মানুষটা ছিল না। সকল নেতাই আত্মগোপনে চলে গেছিল। অতএব তারা পারত কিনা আমরা তো দেখেছি, তারা সকলেই আত্মগোপনে চলে গেছে। উল্লেখযোগ্য কোনো নেতা তখন সামনেই নাই। আমরা ঠিক আশ্রয়টা কোথায় পাবো? আমাদের এই হিসাব, আমাদের এই সহযোগিতাটা ঠিক কে করবে? লাশের হিসাব কে করবে? রক্তের আ আ সান্ত্বনা কে দিবে? এবং সবচেয়ে ভয়ানক বিষয় দেখেন, ওনাদের আত্মগোপনে চলে যাওয়ার পরবর্তীতে এত বড় একটা ঘটনার পর একটা মানববন্ধন অথবা একটা মিছিল অথবা স্থানীয় পর্যায়ে, জেলা পর্যায়ে একটা সমাবেশ কিছুই হয় নাই দীর্ঘদিন যাবৎ। তাহলে এই ম্যাসাকারের পর আমি জানি না ওনারা কি প্রচন্ড ভীত হয়ে গেছিলেন কিনা, নাকি অন্য কোনো কারণে ওনারা এমনভাবে চুপ হয়ে যান যে কারণে আমরা আসলে ওই যে লাশের হিসাব আর কখনো পাই মানে নাই। ঘটনাগুলো আর উঠে না আসার এটা ওঠে না একটি আসার একটা কারণ। বড় কারণ। কিন্তু আপনাদের মাদ্রাসায়, যেহেতু আপনারা মাদ্রাসা থেকে এসেছেন, মাদ্রাসায় কি আপনাদের হিসাব নেওয়া হয়নি যে যারা কতজন আহত হয়েছে, কতজন গিয়েছিল, কতজন ফেরত এসেছে, এই হিসাবগুলো হয়েছে? আমাদের প্রতিষ্ঠান বেশ কিছুদিন বন্ধ ছিল। মোটামুটি অনেকদিনই বন্ধ ছিল। যখন আ মাদ্রাসা খোলার পরিবেশটা তৈরি হয় যে খুলতে পারবে। এখনো কিছু কথা যে আসলে মাদ্রাসা ভিত্তিক আন্দোলনের ক্ষেত্রে যেই প্রতিকূলতাটা থাকে, যে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান টিকাতে নিজেই হলে ঝুঁকিতে পড়ে। তাকে আবার খুলতে হবে তো, হুম। ছাত্র আসতে দিতে হবে। আমি জানি না ঠিক ওই খুলতে গিয়ে প্রতিষ্ঠানগুলো চালানোর স্বার্থে তারা প্রশাসনের সঙ্গে কোনো সমঝোতায় গেছিলেন কিনা? যখন আমাদেরকে বলা হলো যে আমরা আসতে পারবো, আমরা মাদ্রাসায় আবার ক্লাস করতে পারবো, তখন আমরা আসি। কিন্তু ওই যে ভীতিকর পরিবেশ এবং ওখানে এসেও আমরা যেটা দেখতে পাই যে আমাদের মাদ্রাসার সামনে সবসময় পুলিশ। সবসময় পুলিশ, সর্বক্ষণ পাহারায় অনেক পুলিশ আছে। আমাদের চলাফেরার স্বাভাবিক মুভমেন্টের আর সুযোগ নাই। কারো সঙ্গে কথা বলার সুযোগ নেই, কোথাও যাওয়ার সুযোগ নাই। এইভাবে প্রতিটা প্রতিষ্ঠান যেখানে প্রশাসন আশঙ্কা করেছে যে আবার কোনো আন্দোলন দানা বাঁধতে পারে কিনা, এইভাবে তাদেরকে একটা অবরুদ্ধ অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। যে কারণে হিসাব রাখার ব্যাপার আ আসলে সেভাবে ওই সময় আসার সুযোগ খুব একটা ছিল বলে আমার মনে হয় না আরকি। ও তার মানে আপনি সায়েদাবাদ থেকে সোজা বাড়ি চলে গিয়েছিলেন। হ্যাঁ, আর সাদা মাদ্রাসায় যেতে পারেন নাই। না, মাদ্রাসায় যেতে পারি নাই। দীর্ঘদিন পর যখন মাদ্রাসা খুলল তখন আমি মাদ্রাসায় যেতে পারি। আচ্ছা, সবশেষ আমরা
এখন গত 5 আগস্টের পর আমরা দেখছি যে হেফাজত হত্যাকাণ্ড নিয়ে অনেক আলোচনা হচ্ছে, বিভিন্ন সংস্থার পক্ষ থেকে দাবি দাওয়া আন্দোলন, আজকেও আন্দোলন হচ্ছে আমরা দেখছি। যদিও হেফাজতের আমরা কোনো কর্মসূচি দেখিনি আজকের দিনেও। তো এখন তো একটু আশার জায়গা তৈরি হচ্ছে, আপনারা কি আশাবাদী যে এটার বিচার পাওয়ার ব্যাপারে? আশাবাদী হওয়ার ব্যাপারে কিছু কথা। একটা হচ্ছে যে এটলিস্ট এতটুকু আশা তো আমরা দেখতে পাই যে একটা বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে বা আওয়াজটা উঠেছে এতটুকু। কিন্তু আশার জায়গার চাইতে হতাশার জায়গাটা বেশি। যেমন আজকে আ ৫ই মে এত বড় একটা হত্যাকাণ্ড, এবং আমি মনে করি যে এই হত্যাকাণ্ডের উপর দাঁড়িয়ে বাংলাদেশের ইতিহাস নতুন করে নির্মাণ হয়েছে। ২৪ গণঅভ্যুত্থান, আমি মনে করি ওটার পাটাতন দাঁড়িয়েছিল ১৩তেই আমার দৃষ্টিকোণ থেকে। কিন্তু এটাকে আমরা স্মরণ করতে পারলাম না। আমি ঠিক জানি না যে হেফাজতের আজকে কোনো প্রোগ্রাম আছে কিনা? যে এরকম একটা দিনে, এই গণহত্যার দিনে তাদের কোনো প্রোগ্রাম আছে কিনা? এখন অ্যাকচুয়ালি যারা এই দাবিটা উঠাবে, বিচারের দাবিটা উঠাবে, যাদের আহ্বানে আমরা নেমেছিলাম রাজপথে, তাদের তাদের কাজটা কি দেখতে পাচ্ছি আমরা? তো এখানে প্রচন্ড হতাশার একটা জায়গা আছে। আমি মনে করি যে হেফাজতে ইসলাম সহ ইসলামী সংগঠনগুলো এই শাপলার চেতনাকে প্রকৃত অর্থে ধারণ করতে পারে নাই, এবং শহীদের রক্তের যে লেগেসি সেটা তারা বহন করতে পারে নাই। এটা হচ্ছে বড় সংকট। যে কারণে বিচারের আশা অনেক বেশি করতে পারি না। তবে শুরুটা হয়েছে, আজ হোক, ১০ বছর পরে হোক, ১৫ বছর পরে হোক, একটা গণহত্যার বিচার হবে। এই আ এই আশা তো সবসময় দেখি। এই স্বপ্ন তো আছেই। কারণ জি, একটা গণহত্যা এভাবে তো বিচারহীনভাবে শেষ হতে পারে না। জি, আমরাও আশাবাদী। জনাব জুনায়েদ রাফি, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আপনার মতো প্রত্যাশা করি যে এই হত্যাকাণ্ডের একদিন বিচার হবে। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে অন্য কাউকে নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন বাংলা ভিশনের সঙ্গে।